This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল থেকে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বাংলা কি তাহলে জঙ্গিদের ডেরা হয়ে উঠেছে? এই কথাটা কেন বলছি আমরা, তার কারণ একের পর এক তথ্য যখন সামনে আসছে। নেপালকে কেন্দ্র করে ফের সক্রিয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আনসারুল্লাহ বাংলা টিমের 8 সদস্যকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। সর্বশেষ কি তথ্য পাচ্ছি? অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে পাওয়ার কথা ছিল এই মডিউলের। কোন আগ্নেয়াস্ত্র, কেন হাতে পাওয়ার কথা ছিল, কোথায় যেত এই আগ্নেয়াস্ত্র, সবটাই জানার চেষ্টা করব। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, এই বাংলাদেশ সিচুয়েশনে, বাংলাদেশ যে অভ্যন্তরীণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সুযোগটাই কিন্তু নিচ্ছে পাক মদতপুষ্ট এই জঙ্গি সংগঠনগুলো। মূলত আনসারুল্লাহ বাংলা টিম তারাই কিন্তু পাক যে জঙ্গি বাহিনী, তাদের এজেন্ট হিসাবে এই উত্তরবঙ্গের বিভিন্ন অংশ, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাংলাদেশ ঘেঁষা যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে পূর্বাঞ্চলে, অর্থাৎ পূর্ব দিকের, সেই সব জায়গায় কিন্তু রীতিমতো অ্যাক্টিভ হয়ে উঠছে। এই যে চিকেন নেকলেস, অর্থাৎ এই নেপাল হয়ে যে বর্ডারটা পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে অথবা পূর্বাঞ্চলের বিভিন্ন অংশে যাচ্ছে, সেই রাস্তাটাকে কিন্তু মূলত এরা টার্গেট করেছে। অর্থাৎ এখান থেকে অস্ত্র যদি কোনোভাবে আসাম বা মেঘালয়, মিজোরামের দিকে ঢোকাতে পারে এবং উত্তরবঙ্গ হয়ে যদি কোনোভাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঢোকাতে পারে, তাহলে কিন্তু তারা নিজেদের টার্গেটে সফল হবে। আর সেই কারণে আনসারুল্লাহ বাংলা টিমকে মূলত টার্গেট দেওয়া হয়েছে এই কাজ করার জন্য। মোহাম্মদ আব্বাসের যে মাদ্রাসার কথা বলা হচ্ছে, এই মাদ্রাসাগুলো যে এই আনসারুল্লাহ বাংলা টিমকে সম্পূর্ণভাবে সাহায্য করছে তা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। কারণ যাদেরকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু মূলত এই মাদ্রাসাগুলোর পড়াশোনার অছিলায় যে পেছনে দেখো শান্ত, যে তথ্যগুলো আমরা সামনে পাচ্ছি, এই যে চিকেন স্নেক এবং সেই সংক্রান্ত তথ্যগুলো তো আগেও আমরা পেয়েছি অনেক ক্ষেত্রে। এবং চিকেন স্নেক এমন একটা জায়গা, যদি এর আমরা পজিশনটা দেখি তাহলে অনেকগুলো দেশের সীমান্ত জায়গা এবং এখানে খুব সহজে জিনিসপত্র বা এই ধরনের অস্ত্র পাচার করা যায় বা সরবরাহ করা যায়। তাহলে নজরদারির অভাব কেন? দেখো, একটা বিষয় মাথায় রাখো যে গতকাল অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যখন উত্তরবঙ্গে আসেন তখন কিন্তু এই চিকেন স্নেক্স এবং এসএসবি, আইটিবিপি প্রশংসা করেছে। বিশেষ করে এসএসবি, তারা কোন দায়িত্বে রয়েছে? ভুটান এবং নেপালের পুরো সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছেন। যখন তিনি এই প্রশংসা করছেন তখনই কিন্তু এই করিডর দিয়ে অস্ত্র পাচারের বিষয়টি দেখা যাচ্ছে। অর্থাৎ কোথাও যেন নজরদারি ফাঁক রয়ে যাচ্ছে, সেটা রাজ্যের তরফেই হোক বা কেন্দ্রীয় স্তরেই হোক, প্রতিটি ক্ষেত্রেই। অর্থাৎ এই যে নজরদারি ফাঁকটা কোথাও মনে করেছেন জঙ্গি সন্দেহে যারা যুক্ত বা জঙ্গি কার্যক্রমে যুক্ত, তারা মনে করেছেন এই জায়গাটা তাদেরকে সেফ করিডর হয়ে উঠেছে। সেই কারণে কিন্তু বিহার বা ঝাড়খণ্ড ওই অস্ত্র নয়, সেটাই তো অনেক বেশি চিন্তার শান্ত, সেটাই তো ভাবাচ্ছে গোয়েন্দাদের কারণে চিকেন স্নেক এবং এর মাধ্যমে অস্ত্র আসছে নেপাল থেকে, সরবরাহ করা হচ্ছে। এর পাশাপাশি আরো খোঁজ পাচ্ছি আমরা, আরো তথ্য সামনে আসছে। পেঁয়াজের বীজের ব্যবসার আড়ালে বঙ্গে জঙ্গি কার্যকলাপ হচ্ছে, ব্যবসার কাজ দেখিয়ে রাজ্যে যাতায়াত করছে জঙ্গিরা। ধৃতদের জেরায় এমনই চাঞ্চল্য তথ্য পেয়েছেন গোয়েন্দারা। অসম থেকে ধৃত নূর ইসলাম, মুজিবুর রহমানের আনাগোনা ছিল মুর্শিদাবাদে। পাম সারাইয়ের পাশাপাশি পেঁয়াজের বীজের ব্যবসা করত আব্বাসের সহযোগী মিনারুল। অসম থেকে বীজ এনে চাষিদের কাছে বিক্রি করত মিনারুল। হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ পেতেন আব্বাস, মিনারুল, জানতে পেরেছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, জঙ্গি যোগে ধৃতদের কার্যকলাপ ভাবাচ্ছে গোয়েন্দাদের। বিশেষ অ্যাপ, আর সেই অ্যাপের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের 15 জনেরও বেশি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল ধৃত 8 জনের। শুধু তাই নয়, সামাজিক মাধ্যম বা মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মগজ ধোলাই করত নিয়মিত এই আব্বাস। যুব সমাজকে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দিতে উদ্বুদ্ধ করতে জেহাদি বইও বিলত আব্বাস। জঙ্গি নেটওয়ার্ক কিভাবে তারা ছড়াচ্ছে সেটা আপনারা দেখলেন। কিন্তু এবার বলবো সমরেশ বিশ্বাসের কথা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যাকে গ্রেফতার করা হয়েছে, এই সমরেশ বিশ্বাস, যারা ভুয়ো পাসপোর্ট চান, যারা ওদেশ থেকে নাম ভাড়িয়ে এদিকে আসতে চান, তাদের জন্য কতটা বিশ্বস্ত হয়ে উঠেছিলেন এই সমরেশ বিশ্বাস, সেই কথা বলবো। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আলাদা আলাদা এজেন্ট রেখেছিলেন। যেমন ধরুন, কেউ নাম ভাড়িয়ে এদিকে আসবে, মানে ভারতে আসবে, তার জন্য
ভুয়ো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তিনি তৈরি করে দিতেন। শুধু তাই নয়, তার জন্য ভুয়ো নানাবিধ সার্টিফিকেট তৈরি করে দিতেন এই সমরেশ বিশ্বাস। একটার পর একটা এই ঘটনা, এবং কত এজেন্ট তিনি রেখেছিলেন, রীতিমতো একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করে এই সমরেশ বিশ্বাস যারা এই ভুয়ো পাসপোর্ট নিয়ে জাল পাসপোর্ট নিয়ে অন্য দেশে যেতে চায়, তাদের কাছে দিনের পর দিন বিশ্বস্ত একটা নাম হয়ে উঠছিল। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সুপ্রিয়, এই সমরেশ বিশ্বাস অ্যান্ড কোম্পানি যদি বলি, কিভাবে তার জাল বিস্তৃত হয়েছিল, আর কি কি জানা যাচ্ছে? আমরা নানাবিধ এজেন্টের কথা জানতে পারছি, আর কিভাবে নেটওয়ার্ক সক্রিয় ছিল? শুভজিৎ, দেখো, এই যে সমরেশ বিশ্বাস জাল ভারতীয় পাসপোর্ট তৈরি চক্রের যে অন্যতম কিংপিন, যাকে এখনো পর্যন্ত তদন্তকারীরা মনে করছেন, তার এই গোটা নেটওয়ার্ক চালানোর জন্য কিন্তু ডিফারেন্ট উইং ছিল, এবং সেই সমস্ত উইংয়ের যারা সদস্য বা এজেন্ট হিসেবে যারা কাজ করতো, তারা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা এ রাজ্যের বিভিন্ন জেলাতে সক্রিয় ছিল তা কিন্তু নয়। ইতিপূর্বেই আমরা যেটা দেখিয়েছি যে, বা তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, বাংলাদেশেও এই সমরেশের কিন্তু এজেন্টরা সক্রিয় ছিল। মূলত বাংলাদেশি নাগরিক যারা ভারতীয় পাসপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করছেন বা ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে যেতে চাইছেন, তাদের তালিকা বা তাদের সঙ্গে বাংলাদেশের যারা এজেন্টরা ছিল তারা যোগাযোগ করত, এবং সেই সমস্ত যোগাযোগের পরিপ্রেক্ষিতে তাদের কাছ থেকে একটা মোটা টাকা অ্যাডভান্স প্রথমে নেওয়া হতো। আমি তোমাকে ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করছি, এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কে কি যারা যুক্ত, মানে যাদের সাহায্য তিনি নিতেন, তারা কি, তাদের মধ্যে ভারতীয়রাও ছিলেন বেশ কয়েকজন, সেরকম কিছু জানা যাচ্ছে? দেখো, একদিকে বাংলাদেশে যারা নাগরিক, যারা ভারতে আসার জন্য বা ভারতের পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করতো, বা যারা তাদের কাছে চাহিদা ছিল, তাদের জোগাড় করার জন্য মূলত বাংলাদেশে বেশ কিছু এজেন্ট ছিল, এবং সেই ধরনের এজেন্ট কিন্তু এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু সমরেশের হয়ে সক্রিয় ছিল। কিন্তু তার থেকেও যেটা তাৎপর্যপূর্ণ, এই যে বাংলাদেশিরা যারা ভারতীয় পাসপোর্ট পেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদেরকে অবৈধভাবে এই সমরেশ এবং তার যারা উইংয়ের যারা সদস্যরা রয়েছেন, তারাই কিন্তু অবৈধভাবে সীমান্ত পার করে এদেশে নিয়ে আসতো, এবং শুধু তাই নয়, এখানে আসার পর তাদেরকে সেফ শেল্টারে পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু ছিল সমরেশ। বুঝতে পেরেছি সুপ্রিয়, অর্থাৎ এই সমরেশ বিশ্বাস একটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন, নেটওয়ার্ক তৈরি করে এই কাজটা করতেন পাসপোর্ট জালিয়াতির। তাকে গ্রেফতার করা গিয়েছে, এবং আমাদের দেখার বিষয় যে তাকে গ্রেফতার করে, যেরকম কান টানলে মাথা আসে, তাকে গ্রেফতার করে তার গোটা নেটওয়ার্কের কাজ কত তাড়াতাড়ি আটকাতে পারে। আর এবার নজর রাখতে হচ্ছে পদ্মাপাড়ার দিকে, বাংলাদেশে, সেখানে হিন্দু নিধন চলছেই। নাটোরে কাশিমপুর শ্মশানে সেবায়েতকে খুন করেছে কট্টরপন্থীরা। শুধু খুনই নয়, তারপর সেখানকার যে প্রণামী বাক্স ছিল তা নিয়েও চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। দেখুন, গোটা বহির্বিশ্ব নিন্দা করছে, একাধিক দেশ সরব হয়েছে, তারপরেও কিন্তু বাংলাদেশের ইউনূস সরকারের কোনো হেলদোল নেই। তারা চুপ করে আছে। কার্যত কট্টরপন্থীদের, মৌলবাদীদের পুতুল সরকারে পরিণত হচ্ছে ইউনূস সরকার। চারদিকে যা হচ্ছে, এমনকি আজকাল আমি দেখছি যে মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে। বাচ্চাদের হাতে সেই খেলনা পিস্তল দিয়ে, তারপর এইসব জঙ্গি পোশাক পরিয়ে, মানে এসব কি হচ্ছে নাটকের নামে? এগুলো জিহাদি ভাষণ দিচ্ছে, মানে কাফেরকে কতল করো, বিধর্মীকে কতল করো, এই ধরনের বাচ্চা থেকেই শেখাচ্ছে। আসলে এদের যারা জঙ্গি হচ্ছে তাদের তো দোষ নেই, তাদেরকে তৈরি করা হয়েছে এভাবে, তাদেরকে মগজ ধোলাই করে ট্রেনিং দিয়ে এরকম তৈরি করা হয়েছে।